স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হয়েছেন। শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, সাংবাদিক ও চিকিৎসক। আছেন আলম রায়হান, সিনিয়র সাংবাদিক। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনায় যাওয়ার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর তাজা তাজা খবরগুলো শুরুতে জানিয়ে দিতে চাই। বাংলাদেশ প্রতিদিন আজ প্রধান শিরোনাম করেছে, কি হবে আফগানিস্তানে, আতঙ্ক কাটেনি দেশ ছাড়তে পাকিস্তান সীমান্তে ভিড়, নতুন সরকার গঠন নিয়ে আলোচনা, জনজীবন স্বাভাবিক করার চেষ্টা তালেবানের, আমেরিকার ভূমিকা নিয়ে সমালোচনা, জাতিসংঘের বৈঠক। এটি প্রধান শিরোনাম করেছে আফগানিস্তান প্রসঙ্গ নিয়ে। এরপর আরও কয়েকটি শিরোনাম আছে। টেকনাফে শতাধিক ইয়াবা ডন, স্টমাক ক্যারিং নিয়ে চিন্তিত প্রশাসন, ভয়াবহভাবে বাড়ছে পাচার, 6 মাসের মধ্যে দেশে সরকারিভাবে টিকা উৎপাদনের সুপারিশ। ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। আমরা কালের কণ্ঠ দেখতে চাই। তরুণ উদ্যোক্তারা সর্বশান্ত, 667 কোটি টাকার মামলা, ই অরেঞ্জের প্রতারণা, নীতিমালা না থাকায় এই ক্ষতি, ডক্টর আতিউর রহমান। পালিয়ে যাওয়ার অভিযোগ ধামাকা ই অরেঞ্জের বিরুদ্ধে। অনলাইন যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো নিয়ে আসলে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ। ই অরেঞ্জ যে ঘটনাগুলো তুলে এনেছে। আফগানরা নতুন স্বাভাবিকতায় ফিরছে, সরকারি কর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা, সমন্বিত সরকারের আভাস, নারীদের সরকারে যোগ দেওয়ার আহ্বান, প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের। যে কারণে হারল আফগান বাহিনী, গত 20 বছরে যুক্তরাষ্ট্রের বিমান শক্তি, গোয়েন্দা তথ্য, লজিস্টিক্স পরিকল্পনা, অন্যান্য গুরুত্বপূর্ণ সহায়তার উপর নির্ভর করতেই শিখেছে। হঠাৎ যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ায় মনোবল পুরোপুরি ভেঙে পড়েছে। 15 আগস্টের হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, কিছু লোক মুনাফেকি করে, এটাই সবচেয়ে দুর্ভাগ্যের। আরো কয়েকটি শিরোনাম রয়েছে। 14 ই কমার্সের বিষয়ে তদন্তে সিআইডি, হাজারো গ্রাহককে প্রতারণার অভিযোগ জমেছে, ধামাকার বিরুদ্ধে গ্রাহকদের 50 কোটি টাকা পাচারের তথ্য, মুদ্রা পাচার খতিয়ে দেখা হচ্ছে। এখনো শেষ হয়নি ইভেলির লকডাউন, কার্যালয় বন্ধ, ফিরে যাচ্ছেন ক্ষুব্ধ গ্রাহক। সরকারি কর্মীদেরও এই বছরে একবার ডোপ টেস্ট। ছিল কালের কণ্ঠের শিরোনাম। আমরা ডেইলি সান দেখে আসতে চাই। ডেইলি সান প্রধান শিরোনাম করেছে, ডেঙ্গু সিচুয়েশন টার্নস অ্যালার্মিং, 329 মোর হসপিটালাইজড। করোনা আপডেট, 198 মোর ডাই, 7,535 ইনফেক্টেড। প্রধান শিরোনাম করেছে, ঢাকা রিজেক্টস ইউএস প্রপোজাল টু শেল্টার আফগানস, বিএনপি ক্রিয়েটস chaos, অ্যাটাক পুলিশ। ছিল ডেইলি সানের শিরোনাম। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমরা দেখলাম যে আফগানিস্তানের প্রসঙ্গটি আসলে প্রধান শিরোনাম করেছে বেশিরভাগ গণমাধ্যমগুলো। আর হাফিজুর রহমান কার্জন স্যার, আপনার কাছে শুরুতে আসতে চাই। আসলে আজকে একদম খবরের প্রধান শিরোনাম যেটি হয়েছে, জাতিসংঘ আফগানিস্তানকে বলেছে যে সেখানে যেন নতুন সরকার গঠন করা হয়, তারা সেজন্য আহ্বান জানিয়েছে। এবং তালেবানের পক্ষ থেকেও কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছে আজকে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারা বলেছে যে আফগানিস্তানকে কারো বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। তারা বেশ ভালো ইতিবাচক কিছু প্রতিশ্রুতি দিচ্ছে এবং অনেকগুলো ঘোষণা তারা এর মধ্যে দিয়েছে। তাদেরকে নিয়ে, তালেবানদের নিয়ে আসলে অনেক আশঙ্কা বিশ্বজুড়ে আসলে রয়েছে, অনেক শঙ্কা রয়েছে। আপনার মন্তব্য জানতে চাই, সংক্ষেপে যদি করেন। আর শুনতে পাচ্ছি না অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, শুনতে পাচ্ছি না। যে আপনার আপনি আনমিউট যদি করে দেন আমরা তাহলে শুনতে পাবো। অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আজকে সন্ধ্যার পরে আপনার খুব মনোযোগ দিয়ে দেখছিলাম বিবিসি, সিএনএন এবং আপনার আল জাজিরা, এবং সেখানে যখন নতুন আফগানিস্তান তালেবানরা যে দখল করে নিয়েছেন তাদের তরফ থেকে একটা সংবাদ সম্মেলন করা হচ্ছিল,
এবং সেটা সারা বিশ্বে প্রচারিত হচ্ছিল। এবং আমি তাদেরকে দেখে একটু অ্যাসেস করার চেষ্টা করলাম, পাগড়ি মাথায়, সুন্দর পোশাক, লুকিং ভেরি স্মার্ট। কারণ আমাদের একটা পারসেপশন দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় দেখেছি যে মুসলমান জঙ্গি হিসেবে যাদেরকে ব্র্যান্ডিং করা হয়, সারা বিশ্বের এক ধরনের হেয় প্রতিপন্ন করা, দিজ আর মুসলিম জেলোস। হ্যাঁ, ধরেন যে তারা জঙ্গি, তারা গলা কাটে, তাদের পোশাক আশাক কিরকম। হ্যাঁ, তো আমার কাছে কিন্তু তাদেরকে মনে হলো যে দে আর দি ওয়ারিয়র হু ওন দি ব্যাটেল এগেনস্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং তাদের কথাবার্তা, তাদের পোশাক আশাক, তাদের যে জেস্টার, তাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন, তাতে আমার অন্যরকম একটা মানে ইমপ্রেশন আসলো। এটা হচ্ছে একদম আমার ব্যক্তিগতভাবে আমি টেলিভিশনের অন স্ক্রিনে যেটা দেখেছি। এরপরের যে প্রশ্নটা, যে আপনি দেখবেন যে কয়েকদিন ধরে আপনার গ্লোবাল টক অফ দ্য ইস্যু এটা হচ্ছে তালিবান। এবং আফগানিস্তানের যে বিষয়টা আমরা সবাই জানি যে আফগানরা আপনার ঐতিহাসিকভাবে তারা কিন্তু যোদ্ধা, এবং আফগানিস্তানকে কিন্তু কেউ জয় করতে পারেনি। এর আগে আমরা দেখেছি দীর্ঘ দিনের একটা যুদ্ধ সোভিয়েত ইউনিয়নের, যখন সোভিয়েত ইউনিয়ন একটা গ্লোবাল পাওয়ার ছিল, তখন সোভিয়েত ইউনিয়ন কিন্তু তাদেরকে ওখান থেকে হেরে তাদের আফগানিস্তান ত্যাগ করতে হয়েছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তারা যে যৌথ বাহিনী মিলে এই 20 বছর ধরে ইয়ে করলো, সেখানে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এটা তারা তাদের সৈন্য প্রত্যাহার করার পরে অল্প কয়েকদিনের ভিতরে দে ক্যাপচার দি হোল আফগানিস্তান। এবং এই জন্য কিন্তু আপনার ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, ইরেসপেক্টিভ অফ ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকান, তারা কিন্তু জো বাইডেনের সমালোচনা করছে। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার একটা তাদের সংবাদ সম্মেলনে যে কথাবার্তা হয়েছে এবং আপনার অন্যান্য যে নানা রকম বিশ্লেষণ হচ্ছে, প্রতিবেদন হচ্ছে, দুঃখিত, আমরা ভার্চুয়ালি যুক্ত থাকার কারণে আসলে আমাদের সংযোগগুলো বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও নিশ্চয়ই যুক্ত হব। আমরা আমাদের হাতে যে আজকের যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো আমরা আবারও আমরা ভার্চুয়ালি দুঃখিত, আসলে ভার্চুয়ালি যুক্ত থাকার কারণে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটু পত্রিকার শিরোনামগুলো আমরা আরও একবার দেখে আসতে চাই, সেখানে আসলে কি রয়েছে। আজ সচিব সভা ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। আর একটি শিরোনাম রয়েছে, নর্থ সাউথের ট্রাস্টিদের বিলাসবহুল গাড়ি আপিল বিভাগে বিস্ময়। এমন কিছু শিরোনাম রয়েছে। 6 মাসের মধ্যে দেশে সরকারিভাবে টিকা উৎপাদনের সুপারিশ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত যে সংসদীয় কমিটি রয়েছে, সেই কমিটি আসলে এই সুপারিশটি করেছে। একই সঙ্গে তারা আরও বেশ কয়েকটি সুপারিশ করেছে। 6 মাসের মধ্যে সরকারিভাবে যে টিকা উৎপাদনের বিষয়টি তারা জোরালোভাবে আহ্বান জানিয়েছে সরকারকে। কারণ সরকারের যে এসেনশিয়াল ড্রাগসের যে প্রতিষ্ঠানটি রয়েছে, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে করোনা ভাইরাসের টিকা উৎপাদনের বিষয়ে তারা আহ্বান জানিয়েছে। কারণ আপনারা জানেন যে টিকা উৎপাদন ছাড়া আসলে যে পর্যাপ্ত টিকার প্রয়োজন, সেটি আসলে সমাধান বা সেই পর্যাপ্ততা সংকট নিরসন সম্ভব নয়, যার কারণে আসলে সেটি জানিয়েছে। একই সঙ্গে তারা যে সুপারিশ করেছে যে বয়সসীমা, টিকার যে প্রধানের যে প্রয়োগের যে বয়সসীমা, সেটি আসলে কমানোর দাবি জানিয়েছে তারা। বাংলাদেশ প্রতিদিন এরকম বেশ কয়েকটি শিরোনাম রয়েছে। একই সঙ্গে আরও শিরোনাম রয়েছে, চন্দ্রিমায় বিএনপি পুলিশ সংঘর্ষ, পরিকল্পনা সচিবের গাড়িতে হামলা ভাঙচুর, হারিস চৌধুরী লন্ডনে আক্রান্ত করোনায়, কেরানীগঞ্জের র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 2। এগুলোই ছিল আসলে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। টেকনাফে শতাধিক ইয়াবা ডন, স্টমেক ক্যারি নিয়ে চিন্তিত প্রশাসন, ভয়াবহভাবে বাড়ছে পাচার। মাদক পাচার নিয়ে আসলে 2018 সাল থেকেই সরকার প্রশাসনের পক্ষ থেকে যে অভিযান শুরু হয়েছিল, সে অভিযান আসলে এখনও আইনশৃঙ্খলা বাহিনী অব্যাহতভাবে তারা চালিয়ে যাচ্ছেন। কিছুটা নিরসন করার তারা চেষ্টা করেছেন এবং করতে সক্ষম হয়েছেন। সেটি নিয়ে আসলে আরেকটি শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। আমরা একটু কালের কণ্ঠের শিরোনামগুলো আরও একবার দেখে আসতে চাই। আফগানরা নতুন স্বাভাবিকতায় ফিরছে। এরই মধ্যে আমরা জানি যে সেখানকার যে রাশিয়ান দূতাবাস রয়েছে, তারা বেশ কিছু খবর দিয়েছে যে আফগানদের ব্যাপারে, তালেবানদের ব্যাপারে যেই শঙ্কার কথা জানিয়েছিল, তারা বলছে যে এখন আসলে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে কাবুল। সেটি নিয়ে বেশ কয়েকটি শিরোনাম রয়েছে। সরকারি কর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণা, সমন্বিত সরকারের আভাস, নারীদের সরকারে যোগ দেওয়ার আহ্বান।
যে কারণে হারলো আফগান বাহিনী, এটি নিয়ে একটি শিরোনাম রয়েছে। এখানে আসলে অনেক তথ্য আসলে দেওয়া হয়েছে কি কারণে আসলে আফগানিস্তানের যেই সরকারি বাহিনী রয়েছে, সেনাবাহিনী ছিল এবং একটি প্রতিষ্ঠিত সরকার ছিল, রাষ্ট্রপতি ছিল, তারা আসলে কেন ব্যর্থ হয়েছে তালেবানদের অভিযানের মুখে আসলে, সেটি নিয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন রয়েছে। তরুণ উদ্যোক্তারা সর্বশান্ত, 667 কোটি টাকার মামলা। আসলে এটি নিয়ে যেটা বলা হয়েছে, টাকা আত্মসাৎ, বিদেশে পাচার, গ্রাহকের সঙ্গে প্রতারণায় কিছুদিন ধরে সরগরম ছিল ইভ্যালি আর নাম এবার অরেঞ্জ ও ধামাকার মতো কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠতে শুরু করেছে একই ধরনের অভিযোগ। আসলে বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি এই ধরনের যে কমার্স জাতীয় যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে আসলে ধামাকা ধরনের একটি অফার দিয়ে আসলে সাধারণ মানুষকে কেউ উপকৃত হয়েছেন, কেউ সর্বশান্ত হয়েছেন, এমন অনেকগুলো তথ্য রয়েছে। নীতিমালা না থাকা এই ক্ষতি, ডক্টর আতিউর রহমান তিনি জানিয়েছেন আসলে এই বিষয় নিয়ে কোনো নীতিমালা একেবারেই নেই, সেটিও আমরা লক্ষ্য করেছি। এবং আরও বেশ কিছু শিরোনাম রয়েছে। সরকারি কর্মীদের এই বছর একবার ডোপ টেস্ট, মাদক নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্টের চিন্তা। শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষকরা রয়েছেন তাদেরও ডোপ টেস্ট করা হবে, এ বিষয়ে বলা হচ্ছে। আমরা আবারও স্বাগত জানাচ্ছি, আমরা আবারও যুক্ত হয়েছে আমাদের অতিথিদের সঙ্গে। অধ্যাপক হাফিজুর রহমান কার্জন স্যার, আপনার কাছে আমরা যে বিষয়টি নিয়ে আসলে শুনছিলাম, আফগান প্রসঙ্গটি নিয়ে আপনি যদি কন্টিনিউ করেন। হ্যাঁ, আমরা সাউন্ড শুনতে পাচ্ছি না। আপনার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা আবারও ফিরছি নিউজরুম সংলাপে। আমরা এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। দর্শক আপনারা থাকুন, সঙ্গেই থাকুন, আমরা ফিরছি অল্প সময়ের মধ্যে। আবারও ফিরে এলাম নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপে। আমরা আলোচনায় ফিরে যাই সরাসরি। অধ্যাপক হাফিজুর রহমান কার্জন স্যার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে যে প্রশ্নটি ছিল আসলে সংক্ষেপে, আমাদের হাতে সময় একদমই কম, যদি সংক্ষেপেই বলেন যে আফগান প্রসঙ্গটি নিয়ে যেটি বলছিলেন আপনি। আফগানিস্তান প্রসঙ্গে আসলে এটা তো অনেক বড় একটা আলোচনা। এখন ধরেন যে তারা সেখানে যে তালেবান তারা যুদ্ধ করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেটার যে আঞ্চলিক একটা অভিঘাত কিংবা ইম্প্যাক্ট এবং বৈশ্বিক একটা অভিঘাত, এবং আপনি দেখবেন যে সারা বিশ্বে কিন্তু এই কয়েকদিন ধরে আফগানিস্তানে কি ঘটছে, পরবর্তীতে কারা ক্ষমতায় আসবেন, তাদের শাসন ব্যবস্থা কিরকম হবে এবং সেটা কিভাবে সামনের দিকে অগ্রসর হবে, সেই বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে বলা হচ্ছে। এবং আফগানিস্তান আসলে ঐতিহ্যগতভাবে আমরা যেটা জানি, তারা যোদ্ধার জাতি, এবং সেখানে একসময় সোভিয়েত ইউনিয়নও ওখানে দখল করেছিল, আগ্রাসন চালিয়েছিল, যখন সোভিয়েত ইউনিয়ন ওয়াজ ওয়ান অফ দ্য গ্লোবাল পাওয়ার। একদিকে সোভিয়েত ইউনিয়ন আর একদিকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং তাদেরও কিন্তু ওখানে হেরে তাদের সোভিয়েত বাহিনীর তাদের নিজের দেশে ফিরে যেতে হয়েছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এখানে যে যৌথ বাহিনী, তাদেরও একই পরিণতি আমরা দেখলাম। এখন বিষয়টা হচ্ছে যে আফগানিস্তানের মতো একটা জায়গা, এবং সেখানে নানা কারণে সেটা অনেক বড় দেশ, পাহাড় পর্বত জঙ্গল, এবং দীর্ঘদিন ধরে একটা অভিযোগ আছে যে আপনার মাদক, মানে মিলিয়ন বিলিয়ন ডলারের মাদক, এবং সেই প্রসঙ্গটাই আপনি দেখবেন যে আজকের সংবাদ সম্মেলনেও কিন্তু উঠে এসছে। এখন যেটা হবে যে আফগানিস্তানের মতো একটা দেশ, সেখানে যদি কোনো একটা ধর্মের জঙ্গি গোষ্ঠী তারা যদি সেই ক্ষমতায় থাকে, তাহলে পরে ওই একই ধর্মের জঙ্গি গোষ্ঠী অন্যান্য জায়গায় তারা উদ্বুদ্ধ হয়ে কি ধরনের আচরণ করবে, এবং সেটা কোনো অস্থিতিশীলতা তৈরি করবে কিনা, সেটা ভারতে কিরকম অস্থিতিশীলতা তৈরি করতে পারে, কিংবা পাকিস্তানে তার ইম্প্যাক্টটা কিরকম হবে, বাংলাদেশে কিরকম হবে, তারপরে ইরানে তার ইম্প্যাক্টটা কিরকম হবে, আবার গ্লোবাল পাওয়ার গুলো সেটাকে কিভাবে হ্যান্ডেল করছে। হ্যাঁ, তবে আমার কাছে যেটা মনে হয় যে 1996 সাল থেকে 2001 সালের ভিতরে আমরা যে তালেবান শাসন দেখেছি, যে তারা সব
ঐতিহ্য, তারপরে নানা কিছু তারা নষ্ট করে ফেলে, নারীদের ঘরের ভিতরে বন্দী করে রাখে, তারপরে মৌলিক অনেক মানবাধিকার ক্ষুণ্ণ করে। এবার কিন্তু তারা তাদের বক্তব্য অনেক বেশি উদার। তারা বলছেন যে আপনার মৌলিক মানবাধিকার দেওয়া হবে, নারীদের হিজাব করে তারা শিক্ষা, চাকরি সবকিছু করতে পারবেন। এমনকি তারা নারীদের তাদের সরকারেও আমন্ত্রণ জানিয়েছে, এবং তারা যে একটা উদার এবং সফিস্টিকেটেড সিভিলাইজড একটা ফেস নিয়ে আসার যে ইঙ্গিত দিয়েছেন, সেটাকে আমার খুব ইতিবাচক মনে হয়। জি স্যার, আপনার কাছে আমরা আরো একবার হয়তো আসবো। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছ থেকে একটু আফগান প্রসঙ্গ নিয়ে একটু সংক্ষেপে মন্তব্য নিয়ে তারপর আমরা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আফগানের সাথে বাংলাদেশের সার্কভুক্ত দেশগুলোর পদক্ষেপ পর্যবেক্ষণ করে আসলে বাংলাদেশে এগোতে চায়, এমনটা আজকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। বাংলাদেশের নিশ্চয়ই শঙ্কার জায়গা বা প্রস্তুতি জায়গাও নিশ্চয়ই রয়েছে। আপনি যদি সংক্ষেপে এই বিষয়টি নিয়ে 1.5 মিনিটে কিছু বলার থাকে। আসলে এরকম একটি বড় বিষয়ে 1.5 মিনিটে বলা যায় না, তবে আমি খুব সংক্ষেপে যেটি বলবো সেটি হলো, যে কথা বলা হচ্ছে যে ন্যাটো বাহিনী সেখানে পরাজিত হয়ে ফিরে গিয়েছে আর তালেবানরা বিজয়ী হয়েছে, এই মিথ আসলে কোথাও সেলেবল না। বিকজ আমরা যদি আফগানিস্তানের ইতিহাসের দিকে তাকাই, সেখানে রাজতন্ত্র থেকে আজকের এই তালেবান শাসন, মাঝখানে সোভিয়েত সমর্থিত সরকার, টোটাল বিষয়টা যদি আপনি পর্যবেক্ষণ করেন দেখবেন যে এখানে তালেবানদের সঙ্গে, অর্থাৎ একসময়ের মুজাহিদ, পরবর্তীকালে তালেবান বা আল কায়েদা যাই বলেন না কেন, তার সঙ্গে মার্কিন প্রশাসনের যে এঙ্গেজমেন্ট, সেই এঙ্গেজমেন্টটা কিন্তু বরাবরই ছিল। এবং তারা বিভিন্ন মিডিয়া বলছে যে তাদের একটা আন্ডারহ্যান্ড অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়েই বাইডেন প্রশাসন সেখান থেকে মিলিটারি উইথড্রয়াল করেছে। অন দ্য আদার হ্যান্ড, এখানে দেখবেন যে আপনার কাবুল এয়ারপোর্টের সিকিউরিটি দিয়েছে টার্কিকে। টার্কি ইজ এ মেম্বার অফ নেটো। তো এই জায়গাতে অনেক গেম আছে, একটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল গেম আছে, এবং বাংলাদেশ নিঃসন্দেহে এই ধরনের গেমের যদি গুটিতে পরিণত হয়, বাংলাদেশের জন্য ভবিষ্যতে ভয়ানক কিছু ছাড়া আর কিছুই অপেক্ষা করছে না বলে আমার মনে হয়। এবং আমাদের গভর্নমেন্ট যেভাবে চিন্তা করছে, পরিস্থিতি হয়তো সেদিকে নাও যেতে পারে, কারণ পরিস্থিতি বলা হচ্ছে যে আরো জটিল আকার ধারণ করবে, কারণ তালেবানরা বাই ডিফল্ট এগেইনস্ট উইমেন রাইট, এগেইনস্ট ডেমোক্রেটিক রাইট, এগেইনস্ট মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজি। ফলে এইটা কোনোভাবে, যত মিষ্টি কথাই তারা এখন বলুক না কেন, আমরা কিন্তু আফগান কাবুল এয়ারপোর্টে তার চেহারা দেখতে পেয়েছি। ধন্যবাদ। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসতে চাই। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। 6 মাসের মধ্যে সরকারি উদ্যোগে টিকা উৎপাদনের জোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। একই সঙ্গে তারা টিকার বয়সসীমা কমিয়ে আনারও সুপারিশ করেছে। বয়সসীমা কমিয়ে আনতে গেলে যে পর্যাপ্ত টিকার প্রয়োজন, সেক্ষেত্রে নিশ্চয়ই উৎপাদনে যেতে হবে। সেই বাস্তবতা আসলে আমরা কতদূর এগিয়েছি, আপনার বিশ্লেষণ জানতে চাই ক্ষেত্রে। আমি একটু আফগান একটা কথা বলতে চাই শুধু, সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন মিডিয়া বা আমরা যারা বলছি যে এটা মার্কিন সরকারের একটি বিপর্যয় বা পরাজয় বা ন্যাটো বাহিনী বা যৌথ বাহিনী, আসলে আপনি যদি দেখেন যে ওবামা প্রশাসন কিন্তু প্রথম এই ঘোষণাটা দেয় যে তারা পর্যায়ক্রমে, এবং সে তখন কিন্তু 10,000 মার্কিন সৈন্য প্রত্যাহার করা হয়েছিল। আর একটা জিনিস দেখতে হবে যে সারা বিশ্ব কিন্তু এখন যুদ্ধ থেকে শান্তির দিকে যাচ্ছে। যুদ্ধ যে কোনো মঙ্গল আনতে পারে না, এইটা কিন্তু এই বিশ্ব মোড়ল যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তারা কিন্তু এটি রিয়েলাইজ করতে পেরেছে। সে কারণে কিন্তু তারা যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, এবং তারই ধারাবাহিকতা। আর একটা জিনিস দেখবেন যে এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট, যে এই মার্কিনীদের যে শুধু এখানে সময় গেছে তা না, তারা $2 ট্রিলিয়ন তারা এখানে খরচ করছে যুদ্ধের পিছনে। তাদের 2,500 মার্কিন সৈন্য নিহত হয়েছে এই আফগানিস্তানে। অতএব এই ধরনের একটা আনপ্রোডাক্টিভ জায়গাতে তারা থাকবে না, এটা কিন্তু তারা চেয়েছিল। কিন্তু যে পরিস্থিতিতে তাদেরকে বিদায় নিতে হয়েছে, সেইটাকে হয়তো আমরা দুঃখজনক বলতে পারি। আমাদের এটা ধারণার বাইরে, কারণ তাদের যে গোয়েন্দারা তারা একটা রিপোর্ট দিয়েছিল যে অ্যাটলিস্ট কাবুলের তাদের আসতে 30 দিনের মতো সময় লাগবে, এবং কাবুলের পতন হতে 90 দিন লাগবে। এই গোয়েন্দা তথ্যটা সঠিক হয় নাই। যেমন যে গোয়েন্দা তথ্যটা ভিয়েতনামে সঠিক হয় নাই, যেটা ইরাকে সঠিক হয় নাই, সেই ধরনের একটি বিপর্যয় এখানে হয়েছে। কিন্তু আদারওয়াইজ আমি বলবো যে এখানে কিন্তু এটা সেটেলমেন্ট হয়েছে। এটা যে যতটা শান্তিপূর্ণভাবে হওয়া উচিত ছিল সেটা হয় নাই, কিন্তু সেটেলমেন্ট হয়েছে। এখন আমি আপনার সেই টিকার প্রসঙ্গে আসি। দেখেন, টিকা যে 6 মাসের ভিতরে
আমি আগে আগে একবার বলেছিলাম যে আমাদের এই ডিসেম্বরের ভিতরে 21 কোটি টিকার একটি সংস্থানের চিন্তা ভাবনা করা হয়েছিল, 21 কোটি, এবং আমাদের টোটাল টিকা লাগবে 27.5 থেকে 28 কোটি। এই 21 কোটির ভিতরে আমাদেরকে সিনোফার্মার থেকে আসবে 6 কোটি, আমাদের কোভাক্স থেকে আসবে 6 কোটি, এবং মডার্নার থেকে মডার্না ইউএসএ থেকে 7 কোটি টিকা কেনার একটি পর্যালোচনা চলছে, আলোচনা চলছে। আর বাকিটা হচ্ছে বাংলাদেশে প্রোডাকশন। বাংলাদেশে প্রোডাকশন যেটা সিনোফার্মের সাথে, এটা আপনারা দেখেছেন যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটি এগ্রিমেন্ট হতে যাচ্ছে খুব অল্প দিনের ভিতরে, এবং 3 মাসের ভিতরে এখানে প্রোডাকশন বললে ভুল হবে, এটা রিফিলিং হবে, যে বাল্ক এনে এখানে রিফিলিং হবে। এবং ইনসেপ্টার এখনকার যে ক্যাপাসিটি আছে তাতে তারা মান্থলি 50 লাখ থেকে 1 কোটি ভায়াল তারা রিফিল করতে পারবে। সেই এই যে আমাদের যে ম্যাথমেটিক্স গুলো যেটা আমরা নিয়ে কথা বলছি, এগুলো যদি কার্যকর হয় তাহলে আমরা আশা করতে পারি যে আরেকটা জিনিস এখানে বলা দরকার, যে ভারতের যে আমাদের যে 3 কোটি ডোজ অ্যাস্ট্রাজেনিকার টিকা দেওয়ার কথা ছিল, আপনি জানেন যে ভারতের কোভিড পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আসছে, এবং আজকে যে ভারতীয় হাই কমিশনার তিনিও বলেছেন যে আমরা যে 2,30,00,000 অ্যাস্ট্রাজেনিকার টিকা পাবো সেটাও তারা হয়তো আমরা পেয়ে যাব। অর্থাৎ সব মিলিয়ে যে ধরনের আমাদের ফিগারগুলো আমরা দেখছি, এটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের দেশে বাই ডিসেম্বর আমরা 50-60% ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারবো। এবং আরেকটা যেটা হচ্ছে যে রাশিয়ার স্পুটনিকটা, যে এটাও কিন্তু গভর্নমেন্ট বলে নাই যেটা হবে না, এটাও কিন্তু একটা আন্ডারহ্যান্ড একটা নেগোসিয়েশন চলছে, এবং স্পুটনিক ডি যদি চলে আসে সবকিছু মিলাই কিন্তু আমাদের টিকা। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা আবার হয়তো আসবো। আমরা একটু যেতে চাই অধ্যাপক হাফিজুর রহমান কার্জন স্যার আপনার কাছে। তার আগে আমরা একটু আলম রায়হান আপনার কাছে আসতে চাই। আজ কালের কণ্ঠের শিরোনাম, তরুণ উদ্যোক্তারা সর্বশান্ত 667 কোটি টাকার মামলা এবং ই অরেঞ্জের প্রতারণা নিয়ে একটি প্রধান শিরোনাম করেছে। এখানে বলা হচ্ছে যে নীতিমালা নেই, এজন্য ক্ষতি হচ্ছে, পালিয়ে যাওয়ার অভিযোগ ধামাকা ই অরেঞ্জের বিরুদ্ধে। যেসব যুবকরা রয়েছেন বা যারা আসলে এই ধরনের অফারে আসলে প্রলুব্ধ হয়ে কেউ 3 মাস ধরে টাকা দিয়ে আসলে পণ্য পাননি, এই ধরনের অনেকগুলো অভিযোগ রয়েছে। সব অভিযোগ নিয়ে আসলে এই অনুসন্ধানী রিপোর্টটি করেছে এবং আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কি বলবেন জনাব আলম রায়হান? এখানে একটি বিষয় আপনি খেয়াল করবেন, এরকমের ঘটনা কিন্তু একাধিক ঘটছে এবং এটি প্রথম ঘটনা নয়, এর আগে অসংখ্য এরকম ঘটনা আছে। বিপদটা হচ্ছে কি, যখন এটি সেন্সেশন সৃষ্টি হয়, যখন ক্ষতিগ্রস্ত মানুষ রাস্তায় নামে, তখন এই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে, তখন এটা নিয়ে কিছুদিন আলাপ আলোচনা হয়। কিন্তু একটা বিষয় খেয়াল করবো, এই যে প্রতারণা আসলে একরকমের মানুষকে প্রলুব্ধ করা, এবং মানুষও প্রলুব্ধ হয়, সেটি তার সীমাবদ্ধতা হিসাব করে না যে আমি যেখানে যে লোকটা করছি এটা বাস্তবসম্মত কিনা। মানুষ হিসাব করে না, যে কারণে প্রতারক যারা আছে, যারা প্রতারণা তাদের ব্যবসা, তাদের জন্য অনেক সুবিধা হয়। কিন্তু তারা তো একটি অফিস করে, তারা মানুষের সাথে লেনদেন করে, মানুষের সাথে তারা টাকা পয়সা নেয় দেয়, এটা হাট বাজারের মতো ব্যবস্থা করে। তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে থাকেন, এখন তো বলা যাবে না যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা কম, ক্যাপাসিটি কম, বলার কোনো উপায় নাই, কিন্তু তখন ধরা পড়ে না। যখন সেন্সেশন সৃষ্টি হয় তখন তারা পালিয়ে যাওয়ার মতো অবস্থা থাকে, অথবা একটি পর্যায়ে ইচ্ছা করে কিন্তু তারা একটা টিম ক্রিয়েট করে, টাকা পয়সা যখন তাদের একটা ধারণা থাকে যে এত কোটি টাকা নেওয়া যাবে, নেওয়া হয়, তখন তারা এই নাটকের মতো করে তারা এখান থেকে চলে যায়। এটা নিয়ে সেন্সেশন সৃষ্টি হয়, পরে আবার নিশ্চিত থাকেন যে কিছুদিন পরে ধামাচাপা পড়ে যাবে। এটি কিন্তু হবে না। এখন একটি বিষয় আমি আপনার সাথে এই যদি একটু, যে আমার উদ্বেগের 2টি কারণ আমি 15 সেকেন্ডে আপনাকে শেয়ার করি। এক হচ্ছে যে আফগানিস্তানের যে ঘটনা, এর কিন্তু দেখবেন একটা প্রভাব বিশ্বব্যাপী আছে, গভীরের একটি প্রভাব আছে। এবং আফগানিস্তানের যে ঘটনা, এটি দৃশ্যমান আমরা যারা দেখি, এটি যে সত্য তা না, এই সত্যের পিছনে অনেক নেগোসিয়েশন, অনেক আন্তর্জাতিক হিসাব নিকেশ আছে। কিন্তু এর যে তাৎক্ষণিক প্রভাব কিন্তু আশেপাশের দেশগুলোতে পড়বে এবং আমাদের বাংলাদেশে পড়বে। এবং বাংলাদেশের যে প্রভাবটা পড়বে,
এই প্রভাবটা মোকাবেলা কতটা সহজ হবে সেটা কিন্তু, বা কতটা করা উচিত, এখনই কিন্তু ভাবতে হবে। জি, আমরা আসবো আপনার কাছে, আমরা একদম সংক্ষেপে আমরা যদি অধ্যাপক হাফিজুর রহমান কার্জন স্যার আপনার কাছে 1 মিনিটের জন্য আসতে চাই। আমরা এই যে ই কমার্সের নামে আসলে যে ধরনের এখন প্রতারণা আসলে আমরা দেখছি, যেটি নিয়ে আসলে মানুষের খুব যারা তরুণ যুবক যারা রয়েছেন তাদের মধ্যে একটি উৎসাহ ছিল, কিন্তু এখন সেটি আসলে একেবারে উৎসাহের যে বেলুন সেটি ভেস্তে গেছে। অনেকের টাকা 663 কোটি টাকা আত্মসাতের মামলা হয়েছে ইওয়ানের বিরুদ্ধে, কি বলবেন সংক্ষেপে যদি বলেন? এইটা তো আমাদের সাম্প্রতিক প্রবণতা, যেটা করোনার পরে আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পড়াশোনা হচ্ছে, মিটিং হচ্ছে, তারপরে আপনার অনলাইনে কেনাকাটা হচ্ছে। এটা একদিকে একটা সম্ভাবনা তৈরি করেছিল, আবার যারা আপনার দুষ্টু ব্যবসায়ী তারা সেটাকে প্রতারণার একটা ফাঁদ হিসেবে তারা সেটাকে ব্যবহার করছে। তবে একই সাথে আমি যে কথাটি বলতে চাই যে আমাদের এখানে তো ব্যবসা বাণিজ্য সহ বাণিজ্যিক মানে কমার্শিয়াল অ্যাক্টিভিটির যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, এর সাথে কিন্তু আপনার প্রতারণা এবং নানা রকম শোষণ এটা বেড়েছে। আপনাকে দুটো উদাহরণ দিই আমি। এবং এইখানে রেগুলেটরি অর্গানাইজেশন গুলো খুব সফলতার সাথে কার্যকরভাবে জনগণের অধিকার রক্ষা করতে পারছে না। একটা উদাহরণ, আপনি যে আমরা মিনারেল ওয়াটার গুলো আমরা কিনি, হ্যাঁ, আপনি দেখবেন যে ছোট একটা বোতল, এই বোতলটা 15 টাকায় বিক্রি হয়। এবং আমি দেখলাম যে এই বোতলটা আপনার কস্ট, ওই বোতল পানি টানি সবকিছু মিলে 7 টাকা 15 পয়সা কি 20 পয়সা, এবং সেটা আপনার বিক্রি হয় হচ্ছে 15 টাকায়। এটাকে কিন্তু আপনি 8 টাকা 10 টাকায় বিক্রি করতে পারতেন। হ্যাঁ, আপনি কিন্তু অনেক মুনাফাতে বিক্রি করছেন। এবং এই একই বোতলটা আপনার বাস স্টপেজে কিংবা রেল স্টেশনে 20 টাকা বিক্রি হয়, এয়ারপোর্টে 50 টাকা বিক্রি হয়। সব টাকাগুলো কিন্তু আমাদের পকেট থেকে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এখানে মোবাইল ফোন কোম্পানিগুলো, আপনি দেখবেন যে একসময় তারা 40 পয়সায় মোবাইল ডাটা কিনতেন, 1 জিবি মোবাইল ডাটা তারা কিনতেন 40 পয়সায়, 40 টাকা না, সেই 40 পয়সার তারা 1 জিবি বিক্রি করেছেন 200 টাকার বেশি, 200 টাকার বেশি গ্রাহকদের কাছে বিক্রি করেছে। এবং আমাদের এখানে বিভিন্ন বড় বড় ব্যবসা বাণিজ্যের নামে যে আপনার হরিলুট হয়, সেইটা দেখার জন্য যে রেগুলেটরি অর্গানাইজেশন গুলো আছে, সেইটা কিন্তু খুব কার্যকরভাবে আপনার কাজ করতে পারছে না। আর আমরা একদম সময় একদমই নেই, আমরা সবার কাছে যেতে হবে স্যার। আমরা একটু মনোরুল ইসলাম আপনার কাছে একদম 30 সেকেন্ডের জন্য মন্তব্য আকারে আসলে জানতে চাই যে আমরা যে লকডাউন পালন করলাম দীর্ঘদিন বেশ কয়েক দফায়, সেখান থেকে আসলে আমাদের কোনো স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো উন্নতি দেখছেন কিনা বা কোনো পরিবর্তন আসছে কিনা সংক্ষেপে যদি বলেন। না, স্বাস্থ্যবিধি তো কিছুটা তো উন্নতি তো অবশ্যই হয়েছে, তা না হলে আমাদের দেখেন যে ডেটটা ছিল সেটা কিন্তু যদিও অ্যারাউন্ড 200, কিন্তু এটা তো 250 কাছে চলে গেছিল, সেটা আজকে 198। এবং আমাদের যে আক্রান্তের হার অ্যারাউন্ড 33% ছিল, যেটা আজকে 19%। আমাদের তো কিছু তো উন্নতি হয়েছে লকডাউনে। এবং লকডাউনের পাশাপাশি আমাদের আরো যে শেষ কথা ভ্যাকসিনেশনটা যদি আমরা জোরদার করতে পারি। এবং আমাদের আমরা আজকে বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম দেখলাম, টেকনাফে শতাধিক ইয়াবা ডন, স্টোমাক ক্যারিং নিয়ে চিন্তিত প্রশাসন। আলম রায়হান, আপনি যদি এই বিষয় নিয়ে এক কথা যদি কোনো মন্তব্য করেন, একই সঙ্গে আমরা এরপরে মাদকের আগ্রাসন কিন্তু অপ্রতিরোধ্য একটা অবস্থানে গেছে, আপনাকে খেয়াল করতে হবে। এবং আপনি যদি পরিসংখ্যান দেখেন 2018 সালে মাদক বিরোধী অভিযানে কিন্তু 606 জনের মতো ক্রস ফায়ারে মারা গেছে। জি, এক কথা যদি আপনারা মন্তব্য করেন। না, এখন মাদকের বিষয় যেখানে গেছে, এখানে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের সকল মেশিনারি যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে, তাহলে কিন্তু মাদকের আগ্রাসন ঠেকানো। ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আপনি যদি এই বিষয় নিয়ে এক কথায় কোনো মন্তব্য থাকে আপনার। মাদক ঠেকাতে হবে। এক কথায় আমি যেটা বলবো যে মাদক ইটসেলফ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রাইসিস, এ ড্রাগ অ্যাবিউজ। তো এইটা আমাদের একটা ন্যাশনাল পলিসি আছে, সেই পলিসি ইমপ্লিমেন্টেশনটা হলো এখানে বড় ব্যাপার। কিন্তু মাদকের পেছনে যে গডফাদাররা থাকে তারা কখনো ধরা পড়ে না, ক্যারিয়াররা ধরা পড়ে। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংবাদ যেখানে শেষ করতে হচ্ছে আবারও দেখা হবে আগামীকাল একই সময়। সবাই শুভরাত্রি।